বক্তব্যের বিষয় ঠিক করেছি অবসরের অবকাশ। কেউ প্রশ্ন করতে পারেন মনস্তাত্ত্বিক হিসেবে, এবং যেখানে শুধু অধ্যাপনা নয়, আমি সাইকোঅ্যানালিস্ট হিসেবেও অনেক বছর প্র্যাকটিস করছি, সেখানে মনস্তত্ত্বের একটা ক্লিনিক্যাল কোনো পয়েন্ট অফ ভিউ বা টপিক না নিয়ে এই জিনিসটা নিলাম কেন? মনস্তত্ত্বের আঙ্গিকে আমার চলাফেরা আজ প্রায় অর্ধ শতাব্দীর কাছে। বিষয়টি শুধু আমার প্রিয় নয়, আমার প্রাণের ভেতরে এই বিষয়ের যে অনুরণন, সেইখান থেকে আমি প্রত্যেকটি মানুষ যার কাছাকাছি হই, যার সাথে কথা বলি বা যাদের সাথে কথা বলার বিশেষ প্রয়োজনে কথা বলি, অর্থাৎ অসুস্থতা বিচার করে তাদের সুস্থ করে তোলার চেষ্টা করি, সকলের মনের গতিপথ নিজের মতো করে বোঝার চেষ্টা করি এই মনস্তত্ত্বের আলোকে। এই অভ্যাস আমার বই পড়ার মধ্যেও আছে। বই পড়তে পড়তেও সেখানের একটা সাইকোঅ্যানালিটিক্যাল বা সাইকোলজিক্যাল ব্যাখ্যা আমার কখনো কখনো উঠে আসে মনের পর্দায়। কোনো একটা জিনিস দেখতে দেখতেও কখনো হয়, বিশেষ করে যদি দূরদর্শনে কিংবা মুভি হলে খুব কম সিনেমা দেখি, তাই সে প্রসঙ্গে খুব যেতে পারবো না। কিন্তু ছবি, আঁকা ছবি, তোলা ছবি, ফটোগ্রাফ, সেগুলো থেকেও একই ধরনের মানসিকতায় নিজেকে যুক্ত হতে দেখি স্বতঃস্ফূর্তভাবে। তাই মনের অলিতে গলিতে অনেক কিছু দেখতে দেখতে হঠাৎ মনে হলো, বয়স তো মানুষের অনেক অধ্যায়ে বাঁধা, তার শেষ বয়সের শেষ দিনগুলোর কথায় মনস্তত্ত্ব আমাদের কি দেখাচ্ছে, কি বোঝাচ্ছে, কি জানাচ্ছে, জানতে বলছে, সেটা নিয়ে একটু আলোচনা করি। তার একটা কারণ সম্ভবত যে সমস্ত গুণী মানুষদের স্মারক আলোচনায় আজকে এই প্রোগ্রাম তৈরি করা হয়েছে, তাদের কথা ভেবে, এবং আরও 10 জনের সাথে নিজেরও এখন বয়সের মাপেতে সেই পর্যায়েই পদার্পণ করা, তাই সেদিক থেকেও মনে হয়েছে অবসরকেই বেছে নিই বক্তব্যের বিষয় হিসেবে। অবসর সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলবো, অবসর নিয়ে মানুষের মনে একটা মিশ্র অনুভূতি থাকে। এই মিশ্র অনুভূতির একদিকে থাকে তার নিজের মধ্যে একটা ধারণা, আমার যে পরিচিতি অবসর মানে সেখানে শিথিলতা। বহুদিন ধরে কোনো একটা কাজের সাথে যুক্ত থাকার জন্যে কর্মদক্ষতা এবং কর্মক্ষমতা জনিত যে আত্মম্ভরিতা, যে আত্মপ্রতিকৃতি, সেইখানে কোথাও যেন ডিগ্রিতে কিছুটা হ্রাস, এবং আমার ছড়ানো সামাজিক পরিচিতিতে একটা আলগা বাঁধন, তার সাথে কিছু কিছু সমন্বয়তার অভাব। অন্য দিকটায় থাকে বহু বিতর্কিত, উত্থান পতন বিজড়িত, নানা অনুযোগের আসরে ব্যাপ্ত আমার যে দীর্ঘ কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড থেকে পরিত্রাণ, মুক্তির একটা ইশারা অবসর আমার সামনে এনে দাঁড় করায়। তো যদি কেউ এটাকে মুক্তি মনে করেন, এক ধরনের শ্রমের শেষ, তাহলে তার কাছে এটা বাঞ্ছনীয়। আর যিনি মনে করছেন অবসর নেওয়া মানেই আমার পরিচিতির গণ্ডিতে আমি পাল্টে গেলাম, তার কাছে সেটা নীতিমূলক। তাই কেউ অবসর চায়, কেউ চায় না। একজনের কথা শুনেছিলাম,
তিনি সদ্য অবসর নিয়েছেন। বাড়িতে উপস্থিত তার পরিবারে একটি নতুন সদস্যা এসেছেন কোনো একজন ভাগ্নে বা ভাগ্নির স্ত্রী হিসেবে। সে দরজার চৌকাঠটা পেরিয়েই প্রথম প্রশ্ন রাখল, আই হার্ড ইউ হ্যাভ রিটায়ার্ড। যে মানুষের উদ্দেশ্য বলা হলো সে মানুষ তো সত্যিই তখন অবসরপ্রাপ্ত, তার তো খারাপ লাগার কিছু নেই। কিন্তু তিনি আমায় জানিয়েছিলেন ওই মুহূর্তেই আমি এই মেয়েটিকে অপছন্দ করতে শুরু করলাম। তুমি আমার বাড়িতে আজ প্রথম পা দিলে, প্রথমেই কেন আমাকে বললে আই হ্যাভ হার্ড ইউ হ্যাভ রিটায়ার্ড? আমি রিটায়ার্ড তো ওর কি? আমি মনে করি যে মেয়েটি কথা বলেছিল সে ভুল করেছিল। প্রথম সম্ভাষণে কোনো মানুষকে, বিশেষ করে যিনি সম্মানীয় মানুষ, তাকে কোনো নেগেটিভ কথা বললে তার ইম্প্যাক্ট পজিটিভ হতে পারে না। কিন্তু যে মানুষ অবসর সম্বন্ধে স্বাচ্ছন্দ্য, কত মানুষ তো কত কাজ থেকে ভলান্টারি রিটায়ারমেন্টও নেয়, অন্য কোনো কাজ করার চেষ্টা করে। যারা মিলিটারি সার্ভিসে, ডিফেন্স সার্ভিসে থাকে, তারা 20 বছর কাজ করলেই তারপরে তাদের রিটায়ারমেন্ট নেওয়ার সুযোগ আছে। সেইটা নিয়ে তারা ফিরে এসে আবার অন্য কাজে যোগদান করে। তাদের কাছে তো রিটায়ারমেন্ট সেই সেন্সে কোনো নীতিমূলক অর্থবহ শব্দ নয়, কিন্তু কারো কারো কাছে সেটা হচ্ছে। তাই যদি হয় তাহলে আমাদের একটু ভেবে দেখা দরকার যে আমরা অবসরকে কোন দিক থেকে কিভাবে দেখছি। আসলে অবসর আসার সময় যখন হয়ে আসে তখন মানুষের অবসর সম্পর্কে কিছুটা অপেক্ষা আর ঔৎসুক্য থাকে। কি হবে এর পরের জীবনটা? মানুষের মধ্যে এ ধারণাও আসে আমার বাঁধা ছকের যে জীবন, সেই ছক পরিবর্তিত হয়ে আবার একটা নতুন ছক তৈরি করতে হবে। কেউ ভাবে নতুনভাবে সাজাবো, আর কেউ ভাবে এ তো এক অচেনা পথ, হাঁটতে গিয়ে পড়ে যাব না তো। অবসরের সাথে মানুষের অনেক রকম উদ্বেগ জড়িয়ে থাকে। মনে করে রোজ যে বেরোই, রোজ যে কাজে যাই, রোজ যে নড়াচড়া করি, সেইগুলো যদি বন্ধ হয়ে যায় আমি কি স্থবির হয়ে যাব? তা কেন, পরবর্তী অ্যাক্টিভিটিও আমরা তুলে নিতে পারি যাতে আমাদের হাত পা নড়াচড়ার যথেষ্ট সুযোগ থাকতে পারে। উদ্বেগ থাকে শরীর নিয়ে, অবসর চিহ্নিত করে বয়স বাড়ল, কিন্তু তার মানে অসুখের সম্ভাবনাও বাড়ল। যেতে হলে তো কিছু একটা হতে হবে, না হলে তো সেই শেষ দুয়ারটা পার হওয়া যায় না। অবসরের সাথে উদ্বেগ থাকে অর্থের, মানে অর্থ আনার যে সমাগমের রাস্তা, সেটাও যেন কমতে থাকবে। পারবো তো এই দুর্মূল্যের বাজারে নিজের সংসারকে টানতে? তখনও ভাবতে হবে আমার যা ক্ষমতা সেই দিয়ে যতটা টানা যায় ততটাই টানব। যদি তারপরেই কিছু থাকে সেটা অন্যের দায়িত্ব। আমার এক মাস্টারমশাই বলেন, যদি টাকা থাকে, যদি অসুখ সেরম করে, তাহলে চিকিৎসা হবে, না হলে চিকিৎসাহীনভাবেই আস্তে আস্তে উড়ে যাব। যে এটাকে এত হাসি খুশি মনে মেনে নিতে পারে তার কিন্তু সেটা মুখোমুখি হতে হয় না। যে ভয় পায় বেশি, সেই তখন সেইখানটাতে টাকা জোগাড় করে রাখার চেষ্টা করে। তবে সত্যি সত্যি আমাদের ট্রিটমেন্টের খরচ এখন যা পৌঁছেছে, একটু জ্বর হলেই আমরা যে জিনিসটা ভোগ করতে থাকি অর্থের চাপ, সেখানে এই উদ্বেগ আসতেই পারে। অবসরের এই কনসেপ্টের মধ্যে থাকে ছকে বাঁধা জীবনের যে স্বাচ্ছন্দ্য, সেটা তো পাল্টে যাবে। জীবনের মানে অনেকটা পাল্টে যাবে। এই পাল্টানো অবস্থায় আমি সব সময় নিজেকে স্থির রাখতে পারবো তো?
একটু আগেই কর্মক্ষমতার সাথে আত্মগরিমার একটা কথা বলেছিলাম। যে মানুষ যত উঁচু পদে কাজ করে তার গাম্ভীর্য এবং দম্ভ তত বেশি। খুব কম অমায়িক মানুষ আমরা দেখি যে পদের সাথে তার কোথাও কোনো নিজের ব্যক্তিত্বের বা মননের যোগাযোগ সেইভাবে নেই। পদটা পদই, সে কাজ করার পরে তিনি সেরকমই থেকে গেছেন। যে মানুষের দম্ভ বেশি, সে অবসরের সাথে নিজের মধ্যে আত্মপ্রতিকৃতির, আত্মপ্রেমের একটা খর্বের অবস্থা পারসিভ করে। আমরা সাইকোলজিক্যাল টার্মে বলি, দ্য পার্সন হ্যাজ স্টার্টেড সাফারিং ফ্রম নার্সিসিস্টিক ইনজুরি। এক ভদ্রলোককে দেখেছি, উচ্চ পদাসীন মানুষ। তিনি রিটায়ারমেন্টের পরের দিন ড্রাইভার 2 মিনিট দেরিতে এসেছিল বলে তাকে প্রশ্ন করেছিলেন, 2 মিনিট দেরি কেন? তো বললো, আটকে গেছিলাম সাহেব, একটুখানি দেরি হয়েছে। বললো, একটু দেরি হওয়াটা আমাকে অসম্মান করা। নিকালো আভি, এক্ষুনি বেরিয়ে যাও। বাড়ির লোকেরা বোঝালো, বহুদিনের ড্রাইভার, ওকে এরমভাবে সরিয়ে দিও না। বলল, না, আজ থেকে যে আমাকে অসম্মান করবে তাকেই আমার জীবন থেকে সরে যেতে হবে। এটা ঠিক নয়, এটা সুস্থ মানসিকতার ছাপ নয়। এরপরে আমার বক্তব্য, এরম মানুষও যখন হচ্ছে, তারা তো আসলে সাফার করছেন, তাদের কষ্ট হচ্ছে। তাই যদি হয়, তাদের কি কোনোভাবে বোঝানো যায় অবসর মানে বা অবসরের অবকাশ মানে দীর্ঘ জীবনের যে গতিপথ, সেই গতিপথের দিকে ফিরে চাওয়া, একটু একটু করে সেই স্মৃতির রোমন্থন। মানুষের মধ্যে কত রকম খুশি, কত রকম পাওয়ার সুযোগ, পাওয়াকে দামি হিসেবে, অ্যাসেট হিসেবে জীবনের সামনে তুলে ধরতে পারে। সেই স্মৃতি রোমন্থনের একটা মায়াবী আবেশ থাকে। সেই স্মৃতি রোমন্থনের মধ্যে নিজের সুস্বাস্থ্যের ধারা বেয়ে নিজের মস্তিষ্কের কর্মপদ্ধতি কোথাও যেন আরাম পায়, তৃপ্তি পায়। আর যে মানুষ ভাবে অবসরের অবকাশ মানে হতাশা, বিষাদ, পুঞ্জীভূত ক্ষোভ, এরা তো আরও বেশি দিন চাকরি করছে, আমরা নই কেন? তখন সেখানটায় তার মনের মধ্যে কালো মেঘের মধ্যে নানান রকম শরীর মনের অসুস্থতার বীজ রোপিত হতে থাকে। আমাদের পশ্চিমবঙ্গের সরকার কোনো একটা স্টেজে সিদ্ধান্ত নিলেন, অধ্যাপনায় যারা আছেন তাদের কাজের শেষ সীমানা 65 বছর, কিন্তু যারা সরকারি ডাক্তার তারা 70 বছরটা হবে তাদের শেষ সীমানা। তার মধ্যে কোথাও কোনো অঙ্ক আছে, আর্থিক দিকে কোনো রকম একটা হিসেব আছে, আমি সেই হিসেবের মধ্যে যাব না। কিন্তু মানুষ ঝলকে উঠল, কেন? ওরাও কাজ করছেন, আমরাও কাজ করছি। ওদের যদি 70 হয়, আমার কেন 65? ভাবতে অসুবিধে কোথায়? যদি আমি একটু আগেই বিশ্রাম নিই, আমি তো ঘর সংসার বা পৃথিবীর যে ছড়ানো সংসার, সেখানে আরও আগে থেকে একটু মন দিতে পারি। রিটায়ারমেন্ট কিন্তু সত্যি সত্যি জীবনের শেষ নয়। রিটায়ারমেন্ট কিন্তু জীবনের শেষ কথা নয়। আমরা কর্মরত অবস্থায় যখন অত্যন্ত বেশি রকম ব্যস্ততার মধ্যে থাকি, তখন অন্তর্মুখী আমাদের যে আমি বা অন্তরের যে আমি, তার সাথে আমাদের যোগসূত্রটা ঢাকা পড়ে থাকে। সেদিকটায় তখন আমরা তাকিয়ে দেখার সময় পাই না। তাই অবসরের অবকাশ আমাদের সেই সুযোগ দেয়, যে সুযোগ বলে যা এতদিন তাকিয়ে দেখনি, তার দিকে চোখ ফেরাও, মন ফেরাও,
কত সম্পদ সেখানে লুকিয়ে আছে দেখো। আমার মনে হয় এই বোধটাতে যদি মানুষ এসে দাঁড়াতে পারে, তাহলে ক্ষুদ্র আমি থেকে বিরাট বড় আমি বা পৃথিবীর সত্তার মধ্যে মিশে যাওয়ার তাগিদও তার মধ্যে তৈরি হবে। কিভাবে দেখব? বয়স হলে যখন অবসরের জায়গাটায় আসি, অনেক সময় দেখা যায় মানুষের যৌক্তিকতা একটু আলগা হয়ে যাচ্ছে। কোনটা ঠিক কোনটা ভুল বিচার করতে যেন একটু সময় লাগছে, একটু কারোর সাথে পরামর্শ করলে ভালো হয়। এটাও কিন্তু অবসরকে খুশি মনে না নেওয়ার প্রভাব। যদি কোনো মানুষ অবসরকে সাদরে গ্রহণ করে, তার মনের আনন্দময় অবস্থান কখনো আত্মবিশ্বাসকে ম্লান করে না। মানুষের মধ্যে এটাও আমরা তাকিয়ে দেখি, আজকের যুগের মানুষের মধ্যে বিশেষত আমি যদি আমার বাবা কাকাদের জীবনের কথা ভাবি, যারা রিটায়ার করেছিলেন তখন জানতাম অবসর নিতে চলেছেন বা অবসর নিলেন, তারপরে কিন্তু তারা আর কোনো কাজের কথা ভাবতেন না। আজকের মানুষ পরিবারে আরও অর্থ আনার জন্যে নিজের ইচ্ছেতে, নিজের লালসায়, নিজের চিন্তা ভাবনা বস্তুতান্ত্রিক মানসিকতার মালায় গেঁথে অবসরের পরে আবার কোনো একটা চাকরি নেওয়ার চেষ্টা করে। গতকালই একজনকে লক্ষ্য করছিলাম, একটা বিশ্ববিদ্যালয় থেকে তার একটু আগেই অবসর নিতে হয়েছে, তাতে তার খুব মন খারাপ ছিল। সে আজকে একটা সেরকম নামকরা নয় কিন্তু একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছে এবং পরিচিতিতে বারে বারে বলছে, আমি এরম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমার পরিচয় আমি এরম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, জোর দিয়ে দিয়ে। তার মানে নিজের কাছে নিজে এস্টাবলিশ করা, আমি এখনও কর্মরত, এবং তাতে হয়তো বয়সটাও একটু আড়াল করা যায়। এই যে মানসিকতা, যেটাতে সুখ আসার কথা, আনন্দ হওয়ার কথা, শান্ত হওয়ার কথা, সেখানে আমরা অশান্ত হয়ে যাচ্ছি কেন? চলুন মনস্তত্ত্বের আলোয় কারণগুলো একটু দেখি। আজকের পৃথিবী জ্ঞানের বহরে কিন্তু অত্যন্ত ভারী। প্রত্যাশিত অপ্রত্যাশিতভাবেও বিজ্ঞানের সব শাখার উন্নতির শিখর দেখতে পাই। প্রযুক্তির যতটা প্রগতি হয়েছে তার পরিধি মেপে মানুষের জীবনে পরিবর্তন এসেছে। আমার যা ইচ্ছে সেটা তৎক্ষণাৎ মেটানো যায়, অর্থাৎ ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। দ্য এরা ইজ কল্ড দ্য এরা অফ ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। যা চাইব তা তক্ষুনি আমি পূর্ণ করতে পারি, মেটাতে পারি। তার ফলে আরও চাহিদা, আরও পাওয়ার ইচ্ছে, আরও পাওয়ার তাগিদ, এবং সেই অনেক অনেক পাওয়ার তাগিদ নিয়ে নিজের মনোরাজ্য তোলপাড়। কখনো ভাবছি না এত ইচ্ছে নিয়ে যে চলছি, এবং সেটা বয়স অনুযায়ী না, ইচ্ছের প্রাবল্য অনুসারে। ছোট একটা বাচ্চা একটা খেলনার পরে আরও তিনটে চাইছে তা না। আমি বড় হয়েও ভাবছি টিভিটা চেঞ্জ করে স্মার্ট টিভি আনবো, এই গাড়িটা চেঞ্জ করে একটা অডি কিনবো। অডিতে বসলে হয়তো আরাম বেশি, বসার সুযোগ হয়নি, তাতে আমি দুঃখিত নই। কিন্তু কারো কারো দুঃখ হয়, পাশের বাড়ির লোক যদি অডির স্টিয়ারিংয়ে হাত রাখে, আমি কেন মারুতিতে? তো কী এলো গেল বাবা, 4 চাকায় নরম করে যাচ্ছ, পৌঁছে তো যাচ্ছ। অডিতে পৌঁছনো আর অন্য গাড়িতে পৌঁছনো তো একই না। ওই জাজ্জল্যমান যে বৈশিষ্ট্য, সেটা আমার ভেতরেও থাকতে হবে। ব্যতিক্রমী নিশ্চয়ই আছে, কিন্তু তবু মূলত যে ছবিটা আমাদের সামনে ফুটে উঠছে, আমরা সবাই অস্থির, সবাই চঞ্চল, সবাই দৌড়চ্ছি আরও পাওয়ার তাগিদে, যেন না পাওয়ার সম্ভাবনার আশঙ্কা আমাকে চেপে না ধরে। ছুটতে ছুটতে ভাবছিও না যা পাচ্ছি তাকেও কি পুরো অনুভব করতে পারছি, উপলব্ধি করতে পারছি, তার আগেই ছুটতে শুরু করছি। এই যে ছুটতে ছুটতে চলা, এটা কিন্তু জীবনের শুরু থেকে।
আজকাল দেখবেন স্কুলের বাচ্চাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শেখানোর বিরাট একটা ধামাকা। একটা বাচ্চা সে পড়াশুনোর রেজাল্ট ভালো করছে না, নিয়ে এসেছে ক্লিনিকে যে কেন পড়ছে না, 6টা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করে, কখন পড়বে? কালকে রামকৃষ্ণ মিশনে একটি ছেলে আমাকে বলছে, এত টিউশন মা আমাকে দিয়েছে, নিজে পড়বো কখন? অত টিউশন করে সে এমন ঘুমোচ্ছি, স্কুলেই যেতে পারছি না। কেন? কটার সময় টিউশন থেকে ফেলো? রাত 11টায় এসে পরিষ্কার হয়ে জামা কাপড় ছেড়ে খাবার খেয়ে তার কি আর পড়ার ধৈর্য থাকে? শুতে যদি 12:30 1টা হয়, সে সকালে ঘুম থেকে উঠতে পারছে না। আমরা ভেবে দেখছি না। শুধু সেটা নয়, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পারদর্শী হওয়ার সাথে সাথে আছে একটু উঁচু ক্লাসে উঠলে ইন্টার্নশিপ করো, প্রজেক্ট করো, অ্যাসোসিয়েটশিপ নাও, কারণ তোমার নামের সাথে তোমার বায়োডেটা, সিভি, সেটা ইমপ্রুভ করছে। এবং কেন সেটা ইমপ্রুভ করা? সমাজে চিহ্নিত ব্যক্তিত্বের ছাপ পাবো বলে। আমি যখন বড় হব, চিহ্নিত ব্যক্তিত্বের ছাপ যেন আমার কাছে আসে, সেইটার জন্য আমি তৈরি করার চেষ্টা করছি। এই করতে করতেই কলেজ জীবন শেষ হয়ে আমাদের চাকরির জোয়াল কাঁধে এসে পড়ে। তখন আর অন্য কেউ আমার দায়িত্ব নেয় না, দায়িত্বের ভার আমার। আমি দায়িত্ব নিয়ে আমি মানুষজনকে দেখছি, পরিবারকে দেখছি, সবার ভার আমার কাঁধে উঠে এসছে। এখানে না শরীর না মন বিশ্রাম নেওয়ার কোনো সময় নেই। কোনো রকম কোনো প্রাপ্তির, উপলব্ধির জায়গাটায় যে শান্ত হয়ে বসবো, সেই সুযোগও আমাদের হয় না। তাই যদি হয়, তবু আমরা দৌড়চ্ছি কেন? দেখুন, মনস্তত্ত্ববিদ লেভিনসন বলছেন, প্রকৃতিতে যেরকম ঋতু পরিবর্তন আছে, সেরকম মানুষের জীবনেও কিন্তু অনেকগুলো ঋতু পরিবর্তনের অধ্যায় আছে। কীরকম? শুরু হয় শৈশব, কৈশোর, বয়স সন্ধিক্ষণ, তারপরে প্রথম বড় হওয়া, তারপরে স্টেজে বেশ কিছুটা বড় হয়েছি, তারপরে মধ্য বয়স, তারপরে আবছা ওড়নার মতো জড়ানো একটা কিছুটা যেন আনমনা মনের ইনভলিউশনাল পিরিয়ড, তারপরে আসে বার্ধক্য এবং একেবারে পরে জীবনের শেষ অধ্যায়। বার্ধক্য আর শেষ অধ্যায়ের মধ্যে তফাৎ করছেন ইংরেজিতে ওল্ড এজ অ্যান্ড সেনিসেন্স। সেনিসেন্স হচ্ছে একেবারে শেষ দিক। এই যে এতগুলো অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়ের নিজস্ব রূপ আছে, সৌন্দর্য আছে, বৈশিষ্ট্য আছে, তাকে অনুভব করার তাড়না আছে মানুষের। কিন্তু আমরা ভুলে যাই। ভুলে গিয়ে সারাক্ষণ শুধু একটার থেকে আরেকটা স্টেজে গেলেই সেটা অনুসারে চাহিদা আমাদের অন্যরকম হতে শুরু করে। এই যে স্টেজগুলোর মধ্যে দিয়ে যাওয়া এবং শেষ বয়সে এসে উপনীত হওয়া, অবসরের এই কাল, অবসরের অবকাশ মানুষকে কিন্তু আরও সুসংবদ্ধ করে মনের দিক থেকে। তার সব অভিজ্ঞতাগুলো ছেঁকে নিয়ে সেই নির্যাস থেকে তার একটা আত্মদর্শনের বোধ তৈরি হয়। তাই অবসরের অবকাশ মানুষের জীবনের একটা সুসময়, নিজেকে চেনার, জানার, বোঝার, আত্মদর্শন তৈরি করার, আধ্যাত্মিকতার সূত্রে আমি যে ক্ষুদ্র মানব, সেই ক্ষুদ্র মানব থেকে বিশাল প্রসারিত সেই চৈতন্যময় সত্তার মধ্যে নিজেকে কিছুটা বিলিয়ে দেওয়ার চেষ্টা করা। এই যেন একটা ছোট্ট নদী তার আঁকা বাঁকা চলা পথে সে সমুদ্রে গিয়ে নিজেকে মিশিয়ে তার আত্মসমর্পণ, তার আত্মদর্শন একটা জীবনের শেষ টানছে। ভাবি না আমরা এরকমভাবে, একদম ভাবি না। শুধু ছুটতে থাকি কিসের অন্ধমোহে, একবারও নিজেকে জিজ্ঞেস করি না। সে প্রসঙ্গে কিরম দেখি,
দেখি ছুটতে ছুটতে ছোটাটাই অভ্যেস হয়ে গেছে। ছোটা থামিয়ে দাঁড়িয়ে পড়ে যে একটু দেখব, ভাববো, আশপাশটাও লক্ষ্য করব, তা না, শুধু এগোনো। শুধু এগোলে পাশটা দেখব কী করে? আমি যদি গাড়ি করেও একটা কোনো পাহাড়ি রাস্তায় যাই, একটা গ্রামের ভেতরে যাই, একটা জঙ্গলের মধ্যে হাঁটতে থাকি, তার আশপাশ না দেখলে কি সম্পূর্ণতা হয়? তা তো হয় না, বুঝতে পারি না। আমার এক মাস্টারমশাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই কর্মকর্তাদের একজন ছিলেন, ভাইস চ্যান্সেলর না, তার পরের স্টেজটা। পরবর্তীকালে অন্য একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরশিপ পান, সেইখান থেকে তিনি অবসর গ্রহণ করেন। ঘটনাচক্রে যেদিন অবসর নেন তার পরের দিন সকালে আমি স্যারের বাড়িতে ছিলাম। আমি জিজ্ঞেস করি, স্যার আজকের ভোটটা কীরম লাগলো? বললেন, হঠাৎ জিজ্ঞেস করছো? না, আজকের ভোটটা তো একটু অন্যরকম নিশ্চয়ই। আপনি এই সময় যে বসে চা খেয়েছেন, বসে আছেন, একটু কোথাও নিশ্চয়ই শান্তি হচ্ছে। বলে, একদম বলো না নীলাঞ্জনা, দূর দূর আমার পাশেই লোকজন না থাকলে, আর তারা সারাক্ষণ কিছু না কিছু আমায় বলছেন, আমাকে উত্তর দিতে হচ্ছে, আমাকে তক্ষুনি কিছু কাজ করতে হবে, ওইটাই আমার জীবন। এটার অনুপস্থিতি চোখ খোলা মাত্র মনে হলো, বাবা কি পৃথিবীতে এনে ফেললে। আমি হতবাক হয়ে ভাবছি, সেই চৈতন্যময় সত্তা যাদের আসে তারা ভাবে এ কী ধরনের চিন্তা, কেন এরম ভাবছেন? এবং এই মাস্টারমশাই তার কয়েক মাসের মধ্যে সন্ধেবেলায় একদিন সোফাতে বসে কাউকে কিচ্ছু বুঝতে না দিয়ে ওখানেই মারা গেলেন। কোনো রকম শারীরিক উপসর্গ নেই, কিন্তু তিনি নিঃশব্দে চলে গেছেন। আমার কেমন যেন মনে হয়েছিল স্যারের আত্মতৃপ্তিতে এত অভাব, সেটা বোধহয় উনি মন থেকে মানতে পারছিলেন না, তাই পৃথিবী ছেড়েই চলে গেলেন। এই যে ছুটতে ছুটতে যাওয়া, ছোটার অভ্যেস, তার সাথে আমাদের এই বড় হওয়া ছোট হওয়ার ব্যাপারের ভীষণ তফাৎ আছে। পাশের বাড়ির মেসমশাই, পাশের ফ্ল্যাটের, সারা জীবন তাকে দেখেছি 2টি পিস টোস্ট মাখন দেওয়া আর একটা কলা খেয়ে তিনি অফিসে যেতেন। অবসর নেওয়ার পরে কোনো একদিন তাকে কয়েক মিনিট দেরিতে সে খাবারটা দেওয়া হয়েছিল। বললেন, খাবো না, অসম্মানের জিনিস নেব না। কোথায় অসম্মান? আমার চাকরি নেই বলে আমায় দেরিতে খেতে দিয়েছো? বলে, তোমার খিদে পেয়ে গেছিল? সরি একটু দেরিতে উঠেছি আজকে, মাসি বলছেন। কিন্তু উনি খাবো না মানে খেলেন না, কারণ মনে হলো চাকরি গেছে বলে আমার দাম চলে গেছে। চাকরি না থাকার জন্যে অবসরের অবকাশকে যদি কেউ ক্ষত মনে করে, সে ক্ষত সারানোর কোনো ওষুধ সারা পৃথিবীতে নেই। এটা ক্ষত নয়, এটা তোমার উন্নতি, এটা তোমার অবকাশ, মানে তোমার একটা সুসময়ের জীবনের, এইটা বুঝতে হবে। অনেক সময় দেখা যায় সব সময় চাকুরিরতা মানুষ বা নারী তারাই বাড়িতে বিশেষ সম্মান পায় তা না। বাড়ির বড় জেঠিমা, তাকে আমরা বড় মা বলি, বা আর কেউ যদি সেরম থাকেন, তারও একটা বিশেষ জায়গা থাকে। নতুন মানুষ আসতে শুরু করলে, কিংবা পরবর্তী প্রজন্মের লোক বলে, এবার তুমি বিশ্রাম নাও, আর রান্নাঘরে ঢুকো না, আর কিছুতে অত মন্তব্য করো না। এটা আমরাও অধ্যাপনার জায়গায় খুব শুনি। অনেক খেটেছো, এবার তুমি বিশ্রাম নাও। কেন? সেখানে কোথাও হিংসের মাত্রা আছে। তুমি এবার শরৎবাবু, আমি এবার নিজে একটুখানি লাফালাফি করি, আমাকে সরিয়ে তুমি কিন্তু সেই জায়গাটা পাবে না। তোমার জায়গা তোমার হবে, আমার জায়গা আমার। বিশ্রাম নেওয়া মানে সকাল থেকে রাত্রির অবধি শুয়ে থাকা না। বিশ্রাম নেওয়া মানে সারাক্ষণ টিভির সামনে বসে অসহ্য সংবাদ মাধ্যম এবং অসহ্য সিরিয়াল মাধ্যম, এটা দেখা মানে অসুস্থতা। বহু মানুষ নিউরোপ্যাথিতে ভুগছে, শুধুমাত্র সন্ধ্যে 6টা থেকে রাত্রি 12টা অবধি বসে বাংলা সিরিয়াল দেখেন। নিউরোপ্যাথি হচ্ছে,
ডাক্তাররা বারণ করছে যে উঠুন, হাঁটুন, জল খান, না, করবে না। টানা অবশ্যই দেখে যাচ্ছে যত রাবিশ কন্টেন্ট, কে কাকে মারবে, কোন শাশুড়ি ছেলের 2বার বিয়ে দিলেন, কোন বউ 3বার পালিয়ে বিয়ে করছে, কি দরকার এসবের। তবু সেইটাই অবকাশ। মন শান্ত করে বসে নিজের চিন্তায় ডুববো, সেইটার কথা কেউ ভাবছে না। অবসরের অবকাশে আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, কোনো মানুষের যদি শারীরিকভাবে কিছুটা দুর্বলতা দেখা যায়, তাদের জন্যে তো নির্দিষ্টভাবে না হলেও বয়স্ক মা বাবাকে তখন আর সিদ্ধান্ত নেওয়ার জায়গা দেওয়া হয় না। ছেলে মেয়েরাই তখন দায়িত্ব নিচ্ছে, নিয়ে বলছে মাকে বড়দিদির বাড়িতে পাঠিয়ে দেব। কেন? ওই যে টেরেস গার্ডেন সমেত যে ঘরটা আছে, ওই ঘরটাতে আলো বাতাস বেশি, মা ওখানে থাকলেই বেশি সুস্থ থাকবেন। কিন্তু সেটা যে মার পরিচিত জগৎ নয়, জানলার বাইরে তাকালেও সেই জায়গাটাও তার চেনা লাগবে না। সবচেয়ে বড় কথা, স্মৃতি বিজড়িত তার যেই ছোট্ট ঘরের সংসারটা তার অত্যন্ত প্রিয়, সেটার কোনো মূল্য নেই। সেরমভাবে মাকে সরিয়ে দেওয়াও কিন্তু অন্যায়, ভুল। কেউ কেউ বলেন, মাকে বলছি আমার কাছে এসে থাকো, কিছুতেই থাকবেন না, নিজের ঘরটাতেই থাকবেন। আমার এখনও ততটা বয়স নয়, তবু যদি বলা হয় তোমার ঘরটা ছেড়ে অন্য কোথাও যাও, আমি বলবো আই এম দ্য লাস্ট ওয়ান। কেন? ওইটাই আমার প্রিয়। যেতে হলে যাব, সেটা নিজে ডিসাইড করব, কিন্তু তুমি আমার উপরে চাপিয়ে দিতে পারো না। এই যে একটা পরিস্থিতির মধ্যে অবসরের মুহূর্তগুলো আমাদের নানান রকম অভিজ্ঞতার পরিবর্তন দেখায়, তখন অবকাশ আমাদের আশঙ্কিত করে, অবকাশ আমাদের চিন্তিত করে। অবকাশ বলে, এই অবকাশ আমার কাম্য ছিল না। কিন্তু জীবনের তো নিজের একটা ধারা আছে, একটা রীতি আছে, সে রীতিকে আমরা চাইলেই পাল্টে ফেলতে পারি না, কিছুতেই পাল্টে ফেলতে পারি না। তাই যেটা যা স্বাভাবিক, যেটা যেভাবে আসে, সেটা মেনে নেওয়ার মন তৈরি করাই আমাদের মতে এডুকেশন বা শিক্ষার সবচেয়ে বড় সূত্র। কি করতে হয় আর কি করতে হয় না, এই অবকাশকে অবকাশের মতো করে মানতে গেলে প্রথমেই বলবো, আমরা বস্তুতান্ত্রিক মানসিকতায় বড্ড বেশি জিনিস নিয়ে থাকি এবং জিনিসের কথা ভাবি। এই একটা সাউথ ইন্ডিয়ান কটন শাড়ি হলো, বেশ ভালো, পরের বার একটা উড়িষ্যার কটন কিনলে ভালো হয় না? বা তারপরে একটা অন্য কিছু, বা একটা বই পড়লাম, পড়ে খুব ভালো লাগলো, সেইখান থেকে আমরা ভাবি না যে আরেকটা বই এক্ষুনি কিনবো কিনা। মনস্তত্ত্ববিদ এরিকসন বলছেন, অবসরের অবকাশ ইজ আ পিরিয়ড অফ ডেভেলপিং উইজডম। সংসারে যুক্ত থেকেও সংসার থেকে মন আলগা হয়ে গেছে, সেই সুদূর প্রসারিত না জানা পৃথিবীর বাইরের যে জগৎ, তার কথাও একটু একটু ভাবতে শুরু করেছে। তাই যদি হয়, তাহলে অবসরের অবকাশ is a period of summation, rumination, integration and absorption. যা পেছনে ফেলে এসছি তাকে সমন্বয়ের মধ্যে যদি আমি নিতে পারি, আনতে পারি, তাহলে আমার জীবনের যে সুখ, সে সুখ আমাকে বারে বারে বলবে না এটা কেন, ওখানে যাও, তারপরে ওখানে যাও। ছেলের বউয়ের একটা গয়না হলে কখনো বলবে না তুমি তোমার জন্যও একটা গয়না চাও বা নিজে গড়ানোর চেষ্টা করো। ইটস নট আ স্টেট অফ কম্পিটিশন, ইটস আ স্টেট অফ গিভিং, জেনারেটিভিটি। তখন আর নিজের জন্যে চাইব না, শুধু বিলোনো, শুধু দেওয়া। যে মানুষ কাজ শেষ হলে আরও কাজ খোঁজে, সেখানে অর্থ চাওয়ার ইচ্ছেটা যদি বেশি হয়, অসম্মানিত হয়।
তার থেকে সৃজনশীল কাজে বা নিজের মনের মতো কোনো কাজের পরিধি তৈরি করে মানুষ যদি অনেক বেশি যুক্ত থাকে, সেটা তার কাছে অনেক বেশি সম্মানের। এই অবসরের অবকাশে মানুষকে শিখতে হয় ব্যবহার্য বস্তু কমানোতে। যত কম জিনিস আমি ব্যবহার করি, তত আমার জীবন পরিচ্ছন্ন, তত আমার জীবন হালকা। মাদার টেরেসা 2টো শাড়ি ব্যবহার করতেন, 3 নম্বরটা তোলা থাকতো দুটোই কোনো কারণে ভিজে গেলে, কিন্তু তার বেশি নয়। আমরা মাদার টেরেসা নই, তার নখের যোগ্যও নই। মাদার টেরেসা না হতে পারি। আমার ব্যবহার্য বস্তু কমাতে শুরু করলে, যে শাড়ি আর পরবো না দিয়ে দিলে, যে জামা কাপড় আর ব্যবহার করবো না দিয়ে দিলে, ঘরের যে বস্তুটি খুব বেশি ব্যবহার করি না, যার কাজে লাগবে তাকে দিয়ে দিলে, এই যে মিনিমালিটির সংসার, কম জিনিসের মধ্যে হালকা থাকা, এটা আমাদের অনেক বেশি স্বস্তি দেবে, অনেক বেশি স্বস্তি দেবে। অনেক মানুষ জীবনের অনেক আগে থেকে পুজো আর্চা করেন। যারা পুজো আর্চা করেন, ভালোবাসেন, করুন পুজো। পুজোর আড়ম্বর কমিয়ে যদি মনের পুজোটা বাড়ানো যায়, মনের পুজো কী করে বাড়াবো? আকাশের দিকে তাকিয়ে, গাছের দিকে তাকিয়ে, পাখির দিকে তাকিয়ে মনের পুজো যদি বেশি করা যায়, মানুষকে দেওয়ার মন যদি তৈরি করা যায়, তাতে আত্মতৃপ্তি অনেক বেশি। এছাড়া কোনো গ্যাজেট, বিশেষ করে মোবাইল, টিভি, কম্পিউটার, যেখানে স্ক্রিন লাইট থাকে, স্ক্রিন লাইটের এফেক্ট অন ব্রেন ইজ ভেরি ভেরি ড্যামেজিং। অ্যালজাইমার বাড়ছে, ভীষণ রকম বাড়ছে। অ্যালজাইমারকে রোধ করার জন্যে ডাক্তারি পরিভাষায় বলছে পিয়ানো শেখো। পিয়ানো, রিড ইনস্ট্রুমেন্ট শেখা সহজ, এবং পিয়ানো যদি কেউ শেখেন, তার এই ধরনের ডিজেনারেশন অফ ব্রেন কম হওয়ার সম্ভাবনা। গ্যাজেটস কম ব্যবহার, পরিমিত ব্যবহার, আহার পরিমিত, কারো নেশার অভ্যাস থাকলে সেইটা পরিমিত বা কমানো, যদি ছেড়ে দেওয়া সম্ভব হয় ছেড়ে দেওয়া, যদি সেভাবে আমরা চলতে পারি, তাহলে কিন্তু অনেকখানি সময় পাওয়া যাবে শান্ত হয়ে বসার জন্যে। কিচ্ছু করা না, চোখ বন্ধ করে শান্ত হয়ে বসা। এই শান্ত অবস্থার মধ্যে থেকেই উঠে আসবে জীবনের প্রতি কৃতজ্ঞতা জানানোর অভ্যাস। যা কিছু হলো, দিনের শেষে বলা, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ফর গিভিং মি দিস ওয়ান্ডারফুল ডে। যে কোনো জিনিসের জন্যে এই কৃতজ্ঞতার বোধও মানুষকে শান্ত রাখে, সুস্থ রাখে অনেক বেশি। শেষ করার আগে একটা কথা বলবো। অবসরের অবকাশ কোনো দিক থেকেই কিন্তু নেতিবাচক নয়। ইতিসুরেই এই অধ্যায় মানুষের জীবনে বাংময়। তাকে যদি সাদরে সম্মান দিয়ে গ্রহণ করা যায়, আমি শুধু আত্মবিশ্বাসে গ্রথিত থাকি তা নয়, জীবনের সম্পূর্ণতার সাগরে অবগাহন করা, পূর্ণতা প্রাপ্তির যে অসীম আনন্দ, সেটাকে আমরা আস্বাদন করতে পারি। রাস্কিন বন্ডের একটা ছোট্ট বই, নাম তার বিউটি, সেখানে উনি লিখছেন, when we have the ability, rather the gift of seeing beauty in everything around us, old age can never be a terror. ধন্যবাদ। একদম শেষে একটা ছোট্ট কথা বলি। যেভাবে কৃতজ্ঞতার ভাষায় জীবনটার শেষ জায়গাটা আনতে বলছি, সেখানে মনে হবে সূর্য হচ্ছে জীবনের প্রতীক। ভোরের সূর্য প্রদীপ্ত ভাস্করের আলোয় জীবনকে আমাদের চেনা দরকার।
দুপুরের সূর্য প্রশান্ত ভাস্করের আলোয় নিজের কাজ প্রায় শেষ করে শেষের দিকে আনা, আর পবিত্র ভাস্কর দুপুরবেলার আলোয় অভ্যস্ত করার পরে প্রশান্ত ভাস্করের গোধূলির যে আলো, সেই আলোয় যদি জীবনকে মাখামাখি করা যায়, তাহলে ভেতর থেকেই সেই চোখ বন্ধ অবস্থায় মন্ত্র ওঠে, সম্মুখে শান্তি পাড়াবার, ভাষাও তরণী হে কর্ণধার। নমস্কার।